সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আব্বাসী ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ মতি ভাই। আমার দেশ আজকে শিরোনাম: আওয়ামী আমলে ইভেন্ট আয়োজনে বেপরোয়া লুট, 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতে সাবেক সিইসি আউয়াল। মানবজমিন মামলায় তছনছ সম্ভাবনা দলগুলোকে যে বার্তা দিচ্ছে বিএনপি। আমাদের সময় প্রধানমন্ত্রীর মেয়াদ বেঁধে দেওয়া নিয়ে প্রশ্ন, প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ। সময়ের আলো, ভোট এগুলো আরেক ধাপ, 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। খবরের কাগজ: 3 নির্বাচনের দুর্নীতি ও নিয়ম তদন্তে কমিটি, যুদ্ধে জয়ী হয়েছে ইরান। দিনকাল: চালের বাজার চড়া, নিম্ন মধ্যবিত্তরা দিশেহারা। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে, খসরু। আলোকিত বাংলাদেশ: রাজনীতিতে সক্রিয় খালেদা জিয়া, চাঙ্গা বিএনপি। বিজয়ের শুভেচ্ছা জানিয়ে খামেনি বললেন, শত্রুর মুখে থাপ্পড় দিয়েছি। করতোয়া ডামি নির্বাচনের স্বীকারোক্তি, এবার কথার যুদ্ধে ট্রাম্প খামেনি। গতকাল সিজিএসের একটা রাউন্ড টেবিল হয়ে গেল, যেখানে মূলত নানা বিষয়ে আলোচনা হয়েছে। প্রেস ফ্রিডম নিয়ে কথা হয়েছে, তারপরে মব জাস্টিসটাই বোধহয় প্রাধান্য পেয়েছে বেশি। সেই রাউন্ড টেবিলে আপনি প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন। আপনি কিভাবে দেখেন সেটাকে? ধন্যবাদ মতি ভাই। ঘটনাচক্রে আমি সিজিএস এর সাথে অনারারি সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে আছি, তো ওখানে একজন প্যানেলিস্ট হিসেবে ছিলাম। তো কিছু হয়তো বা বিবৃতি বা কিছু হয়তো বা সংক্ষিপ্ত আলোচনা আসছে, বা এবং এটার বোধহয় ইফ আই এম নট মিস্টেকেন ওটা যে লাইভ যেটা এখানে ফেসবুকে গেছে, ওটাও এখানে দর্শকরা দেখতে পারেন। তো সিজিএস এখানে হচ্ছে যে প্রেস ফ্রিডমের ব্যাপারে, প্রেসের স্বাধীনতা এবং প্রেসের যে এখানে সমস্যাগুলো আছে, এবং এখানে তার সাথে সাথে মিডিয়া রিফর্ম কমিশনের উপর একটা এখানে হচ্ছে একটা আলাপ আলোচনা করার জন্য এখানে হচ্ছে একটা রাউন্ড টেবিল ডেকেছিল, এবং এর মধ্যে বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা, তারপর হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, এবং তার সাথে সাথে সরকারের পক্ষ থেকে ডক্টর বদিউল মজুমদার, ডক্টর আসিফ নজরুল, এবং হচ্ছে অভ্যন্তরীণ বা অন্তর্বর্তীকালীন সরকারের এখানে হচ্ছে প্রেস সচিব মিস্টার শফিক, ইনারা ছিলেন। আর অফকোর্স সিজিএস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জিলুর রহমান, উনি হচ্ছে যেখানে হচ্ছে এটাকে মডারেট করেছেন। তো সংক্ষিপ্তভাবে যদি বলি, এখানে হচ্ছে যে প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা ছোট একটা প্রেজেন্টেশন দেওয়া হলো, এবং ছোট প্রেজেন্টেশন দেওয়ার পর এখানে হচ্ছে সিজিএস এর তৈরি করা, এবং ওর মধ্যে এখানে হচ্ছে যে মিডিয়া কমিশনের কাছ থেকে কী আশা করা যায়, বা মিডিয়ার এখানে যে কী কী সংকট আছে ওগুলোকে করা হয়েছিল। এবং তারপর রাউন্ড টেবিলে এখানে যেভাবে আপনারা জানেন যে প্রত্যেকে তার নিজস্ব ভিউ পয়েন্ট এখানে সামনে রেখেছে, এবং টেকনিক্যাল ইস্যুসগুলোতে নিয়ে মিডিয়ার যে এখানে কমিশনের যে রিপোর্ট যেটা এখানে জমা দেওয়া হয়েছে, খসড়া যেটা জমা দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে টেকনিক্যাল আলাপ আলোচনা হলো। এবং মিডিয়া এখানে যে নানান ধরনের যে মিডিয়ার অ্যাজ এ সেক্টর, অ্যাজ এ ইন্ডাস্ট্রি, ওগুলোর কী সমস্যা, বা এখনও যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাংবাদিকরা যে সমস্যাগুলো ফেস করছেন, বিশেষত হচ্ছে যে এক ধরনের যে সেলফ সেন্সরশিপের ব্যাপারে একটা এখানে ইতস্ততা, এবং 2 নম্বর হচ্ছে যে আপনার মব জাস্টিসের নামে যেখানে একটা প্রেশার একটা ট্যাকটিক ক্রিয়েট করা, এবং 3 নম্বর হচ্ছে ট্যাগিং এবং প্রোফাইলিং করাটা, এবং হচ্ছে সাংবাদিকদের হচ্ছে যে হয়রানিমূলক মামলাগুলো, এবং হচ্ছে যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন ক্যান্সেল করা, এগুলো নিয়ে বোধহয় হচ্ছে যে একটু অনেকেই হচ্ছে যে এটার ব্যাপারে হচ্ছে যে ওনাদের মত দিয়েছিল। এবং তারপর এই যারা এখানে সরকারের পক্ষে যারা প্রতিনিধিরা ছিলেন, তারা তাদের বক্তব্য পেশ করেন। এটাই হচ্ছে খুব সংক্ষিপ্তভাবে হচ্ছে যে আমি বলবো হচ্ছে, বাট বিস্তারিত আলাপ আলোচনাটাকে আমি আই ক্যানট ডু জাস্টিস। কিন্তু যে জায়গায় এখানে আটকে গেছিল হচ্ছে যে সাংবাদিকদের এখানে যে সমস্যাগুলো অ্যাক্রস রেজিমস, এবং আপনি হচ্ছেন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক, সিনিয়র জার্নালিস্ট, বহু বছর ধরে সাংবাদিকতা করেন। তো এখানে হচ্ছে মব জাস্টিসের যে সমস্যাটা, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে মিডিয়া হাউসে যে ইন্ডিপেন্ডেন্স নেয় কেন, বা ওদের উপর যে চাপগুলো থাকে সরকারি বেসরকারি এখান থেকে বিভিন্ন মহল থেকে,
সরকারি সংস্থার কাছ থেকে, এবং নাম ধরে ধরে বলা হয়েছে, এবং তাছাড়া হচ্ছে যেখানে হচ্ছে মিডিয়া হাউসের যেখানে ইনফ্লুয়েন্সটা আছে, বা হচ্ছে আপনার মিডিয়া হাউসের ওনারদের যে ইনফ্লুয়েন্সটা আছে, এইগুলো থেকে কিভাবে হচ্ছে সাংবাদিকদেরকে প্রোটেক্ট করা যেতে পারে, এইটা নিয়ে আলোচনা হয়েছে। তো আসল কথাটা এখানে যেখানে সবার কাছে এখন যেটা আমি আন্দাজ করলাম ওখানে বসে, আমিও কথা বলেছি, আমিও আমার মতামত প্রকাশ করেছি, যেটা মোটামুটি সব যারা পার্টিসিপেন্ট ছিলেন বা ডিসকাসেন্ট ছিলেন, প্যানেলিস্ট ছিলেন, তাদের একটা কথাই বারবার ঘুরে ফিরে আসে যে এই বিটিভির ব্যাপারেও বলা হয়েছে সাহিত্য শাসনের ব্যাপারে, যে প্রকৃত সাহিত্য শাসন বিটিভি কিন্তু এনজয় করে না। এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে যে মব জাস্টিসের কাছে আগে ছিল হচ্ছে বিভিন্ন এখানে সংস্থা যারা হচ্ছে সরকারি সংস্থা, সিকিউরিটি অর্গানাইজেশনস, তো ওদের এক ধরনের চাপ ছিল। কিন্তু এখন হচ্ছে যে এখন বলা হচ্ছে যে মব জাস্টিসের নামে যদিও বা হচ্ছে যেখানে সরকারি মহল থেকে যারা উপদেষ্টারা তারা হচ্ছে এটা ক্রিটিসাইজ করেন, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে এটা খুব এফেক্টিভ না। এবং উদাহরণ হিসেবে বেশ কয়েকজন বললেন যেখানে যে ডেইলি স্টারের সামনে হচ্ছে যে এখানে মিছিল করা, বা এখানে হচ্ছে গরু এখানে কুরবানি দেওয়া, বা হচ্ছে এখানে মানুষকে হচ্ছে নানান ধরনের ট্যাগিং করা, বা হচ্ছে সরকারের প্রতি বিরূপ যদি সমালোচনা করে তাহলে হচ্ছে ফ্যাসিস্ট সিম্পাথাইজার হিসাবে তাকে চিহ্নিত করা। তো এইগুলো কেন এখনো এই আমলে থাকবে, এটা নিয়ে কিন্তু মূল কথাটা হয়েছিল। তো সরকারি পক্ষ থেকে এখানে যেটা আসছে মোটামুটি যে ওনারা বলছেন যে ডিসইনফরমেশনটাও এখানে হচ্ছে যে এখানে দেখার বিষয়, এবং ডিসইনফরমেশনের ব্যাপারে এখানে হচ্ছে যে তথ্য যে ভ্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে প্রচার করা, এটা হচ্ছে যে এখন হচ্ছে অনেক মিডিয়া হাউস এখনো হচ্ছে যে এটা চালিয়ে যাচ্ছেন। এবং ওনারা সরকারের পক্ষ থেকে, আমি দুই সাইডে যেটা আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব এটা। তো এখন হচ্ছে যে ওরা বলছে হচ্ছে যে এইখানে অনেক সময় ইচ্ছা করে সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য অনেক সময় ভ্রান্ত খবর বা এখানে হচ্ছে মিসলিডিং নিউজ দিয়ে এখানে হচ্ছে মানুষের মনে হচ্ছে এখানে হচ্ছে অসন্তোষ সৃষ্টি করা এবং সরকারের ভাবমূর্ত ক্ষুণ্ণ করার একটা অপচেষ্টা হচ্ছে, এবং এটাকে হচ্ছে ওরা ডিসইনফরমেশনকে ওরা এখানে হচ্ছে ফাইট করার চেষ্টা করছে। এই দুটোই হচ্ছে। কিন্তু একটা প্রশ্নের বোধ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি সদুত্তর পাইনি, বাকিটা সবই ঠিক ছিল। যে আগের যে রেজিমের সময় যে শেখ হাসিনার আওয়ামী লীগের আমলে যেখানে হচ্ছে মিডিয়াকে এক ধরনের দমন পীড়ন করে রাখা হয়েছিল, এবং কিছু সাংবাদিকরা হচ্ছে ওরা যারা হচ্ছে যাদের হচ্ছে অর্থের লোভে বা সুবিধার লোভে নিজেদের বিবেককে এখানে হচ্ছে বিকিয়ে দিয়েছেন, এই কথাটা উনি বলে এখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। কথাটা ঠিক, এটা তো অনেক অংশেই ঠিক। কিন্তু যখন এই মব জাস্টিসের কথা বলা হলো তখন যখন এটাকে আখ্যায়িত করা হলো যে আগের সরকারের আমলে যে অত্যাচারের যারা এখানে ভুক্তভোগী তাদেরই হচ্ছে এক ধরনের বহিঃপ্রকাশ, হচ্ছে একটা সোশ্যাল প্রেশার গ্রুপ, এটা আমার মনে হয় যে এটা প্রকৃত সদুত্তর না। কেননা দেখুন, একটা আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমি বলবো হচ্ছে অভিযোগ ছিল, আক্ষেপ ছিল, এবং যে হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা আগে সরকারের আমলে ক্রমাগতভাবে সংকুচিত হয়ে গেছিল। এখন অনেক অংশেই বলবো যে মত প্রকাশের স্বাধীনতা আছে, অনেক সময় বলা যেতে পারে অতি স্বাধীনতা আছে। কিন্তু এবং সরকারের মহল থেকে আজকেও বলা হলো যে ওরা গঠনমূলক সমালোচনা ওনারা হচ্ছে ওয়েলকাম করেন, দে ওয়েলকাম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, ভালো কথা। কিন্তু আমি যখন হচ্ছে যে আমি যখন ক্রিটিসিজমটা এখানে যখন আপনি বলছেন ওয়েলকাম করেন, এটা প্রমাণ হচ্ছে এই প্রোগ্রামে আপনি যদি যখনই দেখবেন যে সরকারের ভালোটাও বলবেন খারাপটাও বলবেন, আমরা কেন সমালোচনা করি, যাতে হচ্ছে এক সরকারের যারা এখানে যারা রেসপন্সিবল, যারা স্টেক হোল্ডার্স, যারা পলিসি মেকার্স, তারা যাতে হচ্ছে এইসব জিনিসগুলো আমলে নেন, এটার জন্যই তো এখানে সমালোচনা করা, গঠনমূলকভাবে সমালোচনা করা। কিন্তু এখানে যদি আপনি দেখেন, এখানে এই প্রোগ্রামগুলো যখন টেলিকাস্ট করা হয় তখন এটা কি বিশেষভাবে ট্রোলিং করা হয়। তো এটাও হচ্ছে এখানে হচ্ছে এটা কি অর্গ্যানিক নাকি এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এবং একটা জায়গায় যদি আপনি এখানে, এবং এটাও আমরা দেখেছি যে রেজিম চেঞ্জের সাথে সাথে আপনার কিন্তু দেখা গেছে হচ্ছে যে সরকারের পক্ষে, সরকারের কাছে তখন অবভিয়াসলি তার কাছে অনেক পাওয়ার থাকে, ইনফ্লুয়েন্স থাকে। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি অনেক এখানে আমরা বুদ্ধিজীবী বলুন, সাংবাদিক বলুন, সুশীল সমাজ বলুন, প্রায় সবাই যারা এখানে হচ্ছে পাবলিক এরিনাতে আসে তারা হচ্ছে যে শুধু আওয়ামী লীগের গুণকীর্তন করতো, খারাপ কিছু শুনতেই চাইতেন না, তারা নৌকা ছাড়া অন্য কিছু চিনতেন না। আবার ওদের মধ্যে অনেকেই আবার অনেক অংশে, আমি জানি না হয়তো হঠাৎ করে বোধোদয় হয়েছেন,
ওনার এখন ডক্টর ইউনূস ছাড়া এবং হচ্ছে যে ওনার 000 মডেল ছাড়া বা অন্তর্বর্তীকালীন সরকারের ভালো যে কাজগুলো আছে ওটা ছাড়া ওনারা ভালো কিছু বলতে পারেন না। এখন ধরুন নির্বাচন হলো, যখনই হওয়ার কথা হবে তো আশা করি ইনশাআল্লাহ, তো নির্বাচন হওয়ার পর যদি মনে করুন যে বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে বা ধরুন এনসিপি, এই তিনটাই তো এখন আপাতত এখানে হচ্ছে ফ্রন্ট রানার্স, তাহলে কি হচ্ছে যেই ক্ষমতায় আসবে তারই হচ্ছে গুণকীর্তন করব। কিন্তু আমি হচ্ছে এই সমস্যাটা আছে। কিন্তু এর সাথে সাথে আপনি আবার মিডিয়া হাউসে এখানে আমাদের এখানে আরেকটা সমস্যাও আছে যে আমরা অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু মিডিয়ার এখানে হচ্ছে যে এটা ইকোনমিক ভায়াবিলিটি ব্যাপার। আপনার যখন একটা মিডিয়াতে আপনি তো একটা পেপার চালান, আপনি এখানে পেপারে এখানে দীর্ঘদিন ধরে একটা খুব বড় পেপার আপনি চালান, তো এখানে হচ্ছে যে কৃতিত্বের সাথেই চালান। এখন এই পেপারটাকে চালানোর জন্যে অর্থ যোগানটা যে কত কষ্টের একটা বিষয়, এটা কিন্তু অনেকের মধ্যে বোধোদয় নেই। তারপর হচ্ছে যে নিউজ প্রিন্টের উপর হচ্ছে ডিউটি, তারপর হচ্ছে ভ্যাট, তারপরে এখানে হচ্ছে নানান ধরনের সরকারি সংস্থার হচ্ছে আপনার হচ্ছে ভদ্রভাবে হুমকি বলেন বা ভদ্রভাবে সুপারিশ বলুন, এইগুলো আছে। তার সাথে সাথে আপনার আছে হচ্ছে যে আবার সরকারের একটা খুব এফেক্টিভ ওয়েপেন আছে। সরকার আপনার এখানে যদি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায় তাহলে কিন্তু আপনার পেপারটা কিন্তু এখানে ফিজিবল, এটা হচ্ছে টিকে যেতে পারে। কিন্তু সরকার যদি আপনার উপর একটা ইন্টারডিক্ট দেয় যে না আমরা হচ্ছে তোমার এখানে সরকারি বিজ্ঞপ্তিগুলো ছাপাবো না, তাহলে কিন্তু আপনার পেপার চাপে পড়ে। এটা কিন্তু আপনার যথেষ্ট শিকার এখানে হয়েছেন আগেও। এবং তার সাথে সাথে হচ্ছে যে আবার সরকার আবার এটা ইন্ডিকেটও করে দেয় বড় বড় কোম্পানিগুলোকে যে এই পেপারে তোমার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ব্যাপারে কিন্তু তোমরা একটু সাবধান হও। এবং তার সাথে সাথে হচ্ছে বিজনেস হাউসগুলো যেগুলো আসে, অনেকে আছে হচ্ছে যে এখানে হচ্ছে রাজনীতির কারণে আসে বা অন্যান্য প্রভাব খাটানোর জন্য আসে। এবং এটা শুধু বাংলাদেশে না, আপনি ইন্ডিয়াতে দেখেন আম্বানিরা বলুন, আদানিরা বলুন, বড় বড় মিডিয়া হাউস করে ফেলেছে। আপনি যদি পশ্চিমা বিশ্বে দেখেন রুপার্ট মার্ডক একাই স্কাইয়ের নাম করে এখানে হচ্ছে আপনি ওয়াল স্ট্রিট থেকে আপনার কোনটা নেই যে সে ইউকেতে এখানে সান থেকে প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে টেলিগ্রাফ থেকে সবগুলোতে তার ওনারশিপ আছে। তো এখন ওদের অবভিয়াসলি এখানে আউটসাইজ ইনফ্লুয়েন্স আছে। এবং এখান থেকে শুধু আপনি যদি বলেন যে এখানে হচ্ছে যে আপনি সাংবাদিকদেরকে আপনি হচ্ছে যে আপনি অর্থটা ওদেরকে এখানে ঠিক মতো দিবেন, তারা যাতে ভালো করে রিসার্চ করতে পারে বা তাদেরকে হচ্ছে যে যাতে হুমকি বা হচ্ছে তাদের প্রাণনাশের হাত থেকে বাঁচাতে গেলে সাংবাদিকরা খুব আমি বলবো যে রিস্কি একটা এখানে একটা অকুপেশন আছে। তো তাদের ওই লিগ্যাল প্রোটেকশন মেকানিজম আসলে আছে নাকি না, এইসব প্রশ্নগুলোই নিয়ে এখানে কিন্তু উঠে আসছে। কিন্তু আবারও এখানে যেটা বারবার আসে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর মানুষের প্রত্যাশা ছিল যে ওরা যখন ক্ষমতায় আসবে, যখন হচ্ছে তাহলে হচ্ছে যে আপনার মিডিয়া যেটা আছে সংবাদ মাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়ামে, এখানে হচ্ছে যে আরও বেশি হয়তোবা পজিটিভ চেঞ্জ মানুষ আশা করেছিল। তো এটাই আমি হয়তো বলতে পারবো যে এই মিটিংয়ের সারমর্মটা আমার কাছে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দিনের আর একটা খবর আছে, সেটা আপনি দেখেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ হয়েছে। নির্বাচন সামনে, এই সাক্ষাৎটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। আপনি কিভাবে দেখেন? আমি এখানে আপাতত আমি বলবো যে আমি বিশ্বাস করতে চাই ইটস এ পজিটিভ ডেভেলপমেন্ট। কেননা ডক্টর ইউনূসের যখন লাস্ট যে এখানে মিটিং হলো বিএনপি যে অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সাথে, উনি বলেছিলেন যে যদি সব মনে করুন মোটামুটি যদি সংস্কারের যতগুলো কাজ, বিচারের যে যতগুলো কাজ, এটা যদি অগ্রগতি হয়, সন্তোষজনক অগ্রগতি হয়, তাহলে ফেব্রুয়ারির প্রথম দিকে এখানে নির্বাচন হতে কোনো বাধা নাই, এটাই বলেছিলেন এখানে। এবং তারপর তো আমরা বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের জয়েন্ট প্রেস ব্রিফিংও দেখলাম। এখন ওর পরে এখন হচ্ছে আমার মনে হয় যে চিফ ইলেকশন কমিশনের সাথে এই মিটিংটা, আমার মনে হয় ওনার বেশি একটা মিটিংও হয় না ওনার সাথে, হাতে আগে হয় নাই। তো এই মিটিংটা তাৎপর্যপূর্ণ, তার মানে হচ্ছে যে সামনে হয়তোবা এখন ইলেকশন কমিশন হয়তোবা এখন অন দ্য গ্রাউন্ড ওরা হচ্ছে কাজ করা শুরু করে ফেলবে। এবং হচ্ছে বিভিন্ন দলের সাথে তো মিটিং হয়েছে, এখন হয়তো একটা কনসেনসাস চেষ্টা বা ঐকমত্য চেষ্টা, একটা বিল্ড করার এখানে চেষ্টা করছে। তো এখন হয়তো বা হচ্ছে নির্বাচন করার জন্য যতটুকু এই প্রসেসটা আছে, প্রক্রিয়াটা ওরা এখন হচ্ছে কিক স্টার্ট করবে নির্বাচনী তফসিল করার জন্য বা ইত্যাদি। কিন্তু তার আগে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, একসাথে হয়তো চিফ ইলেকশন কমিশন তার প্রস্তুতি নিবে, কিন্তু এই যে সামনে যে আমাদের জুলাই মাসটা আসছে, এখানে আমরা জানি যে এখানে যে জুলাই সনদ বোর্ড এখানে ঘোষণা করা হবে বা ন্যাশনাল ম্যানিফেস্টো এখানে ঘোষণা করা হবে। এখন ওই ঘোষণার মধ্যে কি কি থাকবে, যেটা হচ্ছে যে এখানে এনসিপি যেটা বলেছে এখানে বা ছাত্ররা যারা বলছে যেখানে হচ্ছে ওরা
আগের বছর যে অগস্টে এখানে যে গণ উত্থান হয়েছে ওটারই হচ্ছে যে ওই স্পিরিটটা ওরা এখানে বাঁচিয়ে রাখতে চায় এবং ওই রিফর্মস যেগুলো হচ্ছে ওরা দাবি করা হচ্ছে এবং সব রাজনৈতিক দল কি এটা কি অন প্রিন্সিপাল এটা কি মেনে নিবে নাকি মানবে না, এটার উপর এখানে ডিপেন্ড করবে যে নির্বাচনটা হচ্ছে স্মুথলি হয় নাকি না। বাট আশা করা যাচ্ছে যেহেতু এটা নিয়েও হয়তো আলাপ আলোচনা হয়েছে এবং লন্ডনেও এখানে খোলামেলা মহলে এখানে কথাবার্তা হয়েছে, তো আশা করা যায় হচ্ছে যে ইলেকশন কমিশন এখন তার মেইন ফাংশন যেটা একটা হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ মুক্ত একটা নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রান্সপারেন্ট অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনস। কেননা চোখের কাছে এবং সবার কাছে কিন্তু সতর্ক হওয়া উচিত, কেন দেখুন পেপারে কিন্তু গতকালও দেখলাম যে আগে যারা চিফ ইলেকশন কমিশনার ছিলেন 2 বা 3 ওনারা সবাই হচ্ছে ইমপ্রিজেন্ট হয়েছেন এবং কেউ হচ্ছে মব জাস্টিসের হাতেও পড়েছেন। মব জাস্টিসও না, ওখানে একটা কথা বলেছে, মব জাস্টিস বলাটা অনেকে এখানে যারা প্রতিনিধি ছিলেন ওই সিজিএস এর রাউন্ড টেবিলে, যে এটা মব জাস্টিস বলা উচিত না, মব ভায়োলেন্স বলা উচিত। কারণ জাস্টিস বলে এটা আপনি একটা পজিটিভ একটা স্পিন দেন। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আইন নিজের হাতে কেন মানুষ তুলে নিবে যখন এখানে এখন একটা সরকার আছে, যখন এখানে এটার কারণ আছে আইনের শাসন না থাকলে, মানুষের যদি স্বস্তি না থাকে, মানুষ যদি মনে করে যে আমি সেই ন্যায় বিচার পাবো না, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে। এটাও কিন্তু এটা আমাকে মানতে হবে সরকারের পক্ষ থেকে, যে অনেক সময় এখানে হয় কি যে, এবং এটা হচ্ছে চিকেন অর এগ প্রবলেমের মতো ইংরেজিতে যেটা বলা হয়, আপনার যদি মেইন স্ট্রিম মিডিয়াতে বিগত 16 বছরে এতটাই দমন পীড়ন নিপীড়ন করা হয়েছে এবং এতটা সেলফ সেন্সরশিপ নিজে থেকে করা হয়েছে। আমরা তো আগে যখন প্রোগ্রামে আসতাম অনেক কিছু আমরা বললেও কিন্তু অন্যভাবে বলতে হতো, কেননা আপনিও সমস্যায় পড়তে পারেন, এই চ্যানেলটাও সমস্যায় পড়তে পারে, আমিও পড়তে পারি এবং পড়েছি, আমরা সবাই পড়েছি। তো এখন এটা তো এখানে অস্বীকার করে লাভ নেই। কিন্তু এখন এখানে হচ্ছে যেখানে এর সাথে সাথে আবার আরেকটা সমস্যা হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়াতে কিন্তু মানুষ এখন ওটার প্রতি কিন্তু বিশ্বাস কমে গেছে এবং তার জন্য এখন কি করা হয়েছে কি, যখন দেখুন একটা রাস্তা বন্ধ হয়ে যাবে, একটা অপশন বন্ধ হয়ে যাবে, অন্য কিছু একটা অপশন ক্রিয়েট হবে, অন্য অপশনটা কোথায় ক্রিয়েট হয়? সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অগাধ, এখানে হচ্ছে যেমন যেখানে যে যা খুশি বলতে পারে। তো এখানে হচ্ছে কিছু সত্য কিছু মিথ্যা এটার সাথে এবং কিছু মানে হচ্ছে অপপ্রচার একসাথে চলে আসে। এবং আপনি দেখবেন হচ্ছে শুধু বাংলাদেশে না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এমনকি খোদ যুক্তরাষ্ট্রে অনেক সময় দেখা গেছে যে দাঙ্গা যেগুলো হয়েছে বা এখানে যে সংঘর্ষ যেগুলো হয়েছে বা এমনকি আপনার মিয়ানমার, যেটা আমাদের পশ্চিমা বন্ধুরা বার্মা বলতে পছন্দ করে, তো সেখানে যে রাখাইনদের নিয়ে যে জেনোসাইড করা, এখানে কিন্তু হচ্ছে এই অপপ্রচার বা ফেক নিউজ বা ডিসইনফরমেশন আছে। সো মেইন স্ট্রিম মিডিয়াকে হচ্ছে তাদের হচ্ছে ক্রেডিবিলিটিটাকে আবার ধরে রাখতে হবে। কিন্তু মব যে এখানে ভায়োলেন্স যেটা হয়, যে হ্যাঁ এখানে এখন চিফ ইলেকশন কমিশনের কথাটা যেটা বলছিলাম, চিফ ইলেকশন আগে যে চিফ ইলেকশন কমিশন, এটা একটা ইলেকশন কমিশনের হেড হওয়ার তো একটা সম্মানজনক ব্যাপার। কিন্তু আপনি ওখানে যখন হচ্ছে সরকারের সাথে যদি আপনি এখানে চাপে পড়ে বা আপনি যদি হচ্ছে মনে করেন অর্থের লোভে আপনি যদি এইরকম যে যখন হচ্ছে এইরকম আমি কি বলবো এরকম ফ্রডুলেন্ট, এছাড়া কোনো কথা নেই, এরকম একটা ফ্রডুলেন্ট এখানে ন্যাক্কার জন্য এখানে নির্বাচন দেন, যেটাতে হচ্ছে যে রাতের ভোট, ভোরের ভোট এবং হচ্ছে সবাই দেখতে পাচ্ছে। এখানে কাজী হাবিবুল আউয়াল স্বীকার করেছেন জি ডামি নির্বাচন হয়েছে। তো ডামি নির্বাচনে উনি কেন ওটা আমার যেটা প্রশ্ন, এটা ভবিষ্যতে এখন হচ্ছে যারা আছেন যেখানে ইলেকশন বর্তমানে যারা আছেন ইলেকশন কমিশনার বা ভবিষ্যতে থাকবেন, তাহলে এইরকম ডামি নির্বাচনের সাথে যে আপনারা না দেন, কেন এটাও কিন্তু এখানে হচ্ছে একটা লেসন লার্নড। কেননা হচ্ছে যে আপনি এখানে দেখুন এই যে এইভাবে লোকের হাতে বিচ্যুতি হওয়া, এটা তো এটা কাম্য না। এবং আপনি যদি একটা নির্বাচনে এখানে দেখছেন যেখানে হচ্ছে বা আপনি একটা যেখানে একটা অন্যায় হচ্ছে, সিস্টেমিক অন্যায় হচ্ছে, তাহলে আপনি এখানে সরেও আসতে পারেন। মানে আপনি বলতে পারেন যে সরে আসাটা তত সহজ না, কিন্তু দেখুন আপনি ইতিহাসের কাছে কিন্তু আপনার হচ্ছে আপনার যে রোলটা এটা হয়ে গেল সমালোচিত, ধিকৃত। তো তার জন্য নিজের ইজ্জত নিজের কাছে। তো এমন কাজ কেন করব যার জন্য হচ্ছে যে সাময়িক কিছু লাভের জন্য, আর্থিক লাভের জন্য বা ক্ষমতার এখানে লাভের জন্য আমি হচ্ছে সমাজের কাছে, আমার পরিবারের কাছে, সবার কাছে হচ্ছে আমি ধিকৃত হব। এটা হচ্ছে নিজের বিবেকের কাছে প্রশ্ন। এবং এখান থেকে শুধু আমাদের এখান থেকে শুধু পেপারে পড়ে এখানে আমাদের শুধু ভুললে হবে না, এখান থেকে আমাদের লেসনটাও নিতে হবে। জি, আপনি জানেন যে এবার দেখি বহির্বিশ্বে কি ঘটছে। অজ্ঞাত স্থান থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটা ভিডিও বার্তা দিয়েছেন। খামেনি ভিডিও বার্তায় যেটা বলছেন যে এই যুদ্ধে তাদের জয় হয়েছে। এখন দেখুন এই যুদ্ধে কারোরই জয় হয় নাই। আমি আপনাকে এইভাবে বলবো
না এখানে ইসরায়েলের জয় হয়েছে, না ইরানের জয় হয়েছে, না যুক্তরাষ্ট্রের জয় হয়েছে। মাঝখানে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে, সাধারণ মানুষ হতাহত হয়েছে। এবং এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে শেষের দিকে, আমি এখান থেকে খুব তাড়াতাড়ি টেনে বলি, শেষের দিকে যখন ইরান যখন হচ্ছে কাতারে এখানে ওই আল উদাইদ এয়ারবেসে যখন ওরা স্ট্রাইক করলো, এবং ইরাকে ও আরেকটা এয়ারবেসে এখানে স্ট্রাইক করলো, কেননা হচ্ছে তার আগে হচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্পও হচ্ছে যখন হচ্ছে B-52 বোমার আমেরিকা থেকে পাঠিয়ে দিল এখানে হচ্ছে বম্বিং করার জন্য, ইরান কিন্তু আগে থেকে মেসেজ দিয়েছিল হচ্ছে, যেটা শোনা যায় যে ওরা কিন্তু হচ্ছে আল উদাইদ বেসে এখানে আক্রমণ করতে চাইবে। তার মানে কি, ইরানের গভর্নমেন্ট কিন্তু হচ্ছে খুব ক্যালকুলেটিভ। আমরা নিজেদের মতো মনে করি হচ্ছে যে ওরা একদম মানে জেহাদি জোশে লড়ে না, ওরা কিন্তু চিন্তা ভাবনা করে স্ট্র্যাটেজিকভাবে লড়ে। ওরা আগে থেকে এই মেসেজটা পাঠিয়েছে যাতে ওরা হচ্ছে যদি এসকেলেট যাতে না করতে পারে, কেননা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধটা যদি এসকেলেট করে তাহলে হচ্ছে ইরানের রেজিমের জন্যও এটা সমস্যা ছিল, এবং দিনের শেষে এখানে হচ্ছে ইরানের মানুষের আরও ক্ষয়ক্ষতি বাড়বে। এবং যুক্তরাষ্ট্র একটা হচ্ছে যে ট্রাম্প যখন দেখতে পাচ্ছিল যে এখানে যে এই যুদ্ধতে এখানে হচ্ছে ইরানে যদি সরাসরিভাবে যদি ইনভলভ হয়, শুধু বম্বিং করে না হবে না, সে কিন্তু তার সেনাদেরকে পাঠাতে চায় নাই। এবং তার জন্য কিন্তু শেষের দিকে কিন্তু সে বললো যে ইসরায়েলও কিন্তু প্রথমবার যে ইসরায়েলও কিন্তু অনেক বাড়াবাড়ি করছে, যে সিজফায়ার সাইন করার পর যখন উনি বোধহয় মুখ থেকে একটা গালিও বের হয়ে গেছিল ইংরেজিতে, এটা বোধহয় ভিডিওতেও আমরা দেখলাম। তো এখানে হচ্ছে ইসরায়েলও কিন্তু সিজফায়ারের পর ওখানে বাড়াবাড়ি করছে, আমি ইসরায়েল নিয়ে খুশি নয়। এবং তারপর উনি হচ্ছে এয়ারফোর্স ওয়ান মানে প্রেসিডেন্টের প্লেনে কিন্তু উনি এসে এখানে কিন্তু নেতানিয়াহুকে শক্তভাবে বলেছেন। দুটো তিনটে জিনিস প্রমাণ হলো যে ট্রাম্পের এখানে যদিও বা তার যেখানে হচ্ছে যে ক্যাবিনেটের পিটার হেগসেট সে বলছে হচ্ছে যে যুক্তরাষ্ট্র তার হচ্ছে অবজেক্টিভ অ্যাচিভ করেছে, যে হচ্ছে যে সে নিউক্লিয়ার বোম সেখানে হচ্ছে যে এই ডিটোনেশন বা নিউক্লিয়ার বোমের ক্যাপাসিটিটা সে বহু বছর পিছিয়ে দিয়েছে। কিন্তু ইরান বলছে যে হচ্ছে নিউক্লিয়ার ক্যাপাসিটি হয়তো বা অতটা পিছায় নাই, ওরা হচ্ছে তার আগে থেকে হচ্ছে মাল মশলা ওখানে হচ্ছে যেখানে ইউরেনিয়ামের ইনরিচমেন্ট করার ফেসিলিটিসগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু যেটা এখন হয়েছে ইরানের এখন যুদ্ধকালীন চলার সময় কিন্তু ওখানে ইরানের জনগণরা কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই একসাথে হচ্ছে। ওরা বলছে ওরা রেজিম চেঞ্জ যদি করে ওরা নিজেরা করবে, বাইরের থেকে করবে না। কিন্তু এখন যেহেতু খামেনি নিজেই হচ্ছে 85 থেকে 86 বছর বয়স এবং নিজেও হচ্ছে নানান রোগে আক্রান্ত, ওনার যে সাকসেসর হবে সে কিন্তু চাপে পড়বে। এবং ইরানের লোকরা কিন্তু এখন প্রশ্ন করছে এই যে নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য আমরা এত কিছু যুদ্ধ জেহাদ করলাম, এত স্যাংশনস করলাম, তাহলে এটা এত সহজে কেন ধ্বংস হয়ে গেল? আর ইরান নিজের এখানে হচ্ছে ধ্বংস হয় নাই তো বলছে, এখানে ওরা বলছে এখানে কিন্তু নিউ ইয়র্ক টাইমসও কিন্তু এটা বলছে। এবং এখানে হচ্ছে যে বলছে তাহলে ওদের আরেকটা জিনিস যেটা ইরানের লোক সাধারণ মানুষের এখানে কথা যেখানে আমি পড়েছি, এখানে ইরানি এক্সপার্ট বা ওরা যে টুইটারে যারা গিয়ে বলতে পারে যে ওরা আঞ্চলিকভাবে ওরা কোনো সহযোগিতা কেন পেল না। তো ইরানের যে এখানে পলিসি আছে, যেখানে হচ্ছে ইরাকের হচ্ছে কাতাবে হিজবুল্লাহ বা হচ্ছে হুতি যে এখানে আছে, যে হুতিদের সাথে ইয়েমেনে বা হচ্ছে আপনার হেজবুল্লাহকে দিয়ে হচ্ছে আপনার হচ্ছে লেবাননে বা হচ্ছে এককালে বাশার আল আসাদকে দিয়ে হচ্ছে সিরিয়াতে, এই প্রক্সি ওয়ারগুলো করাতে গিয়ে ইরানের হচ্ছে কি তার পুরো মধ্যপ্রাচ্যে এমনকি পাকিস্তানের সাথে দেখেন হচ্ছে যে ওরা কিন্তু সাপোর্ট সেভাবে পায় নাই। তো এখন ইরানও হচ্ছে ওদের মধ্যে পুনর্বিবেচনা করছে। এবং যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ দিল যে ইসরায়েলের যে যত রকমই অন্যায় করুক, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কিন্তু এক ধরনের ইসরায়েলের প্রতি অন্ধ আছে। এবং এতে যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের কিন্তু হচ্ছে ইমেজের ক্ষতি হচ্ছে। যুক্তরাষ্ট্র যখন বলছে হচ্ছে মানবাধিকারের কথা, যুক্তরাষ্ট্র যখন বলছে গণতন্ত্রের কথা, যুক্তরাষ্ট্র যখন বলছে শ্রমিক অধিকারের কথা, তখন এটা বুঝতে হবে সিলেক্টিভ। এবং ওদের হচ্ছে সিলেক্টিভ হিউম্যান রাইটস, সিলেক্টিভ ডেমোক্রেসি, এটার জন্য জীবন আছে। এবং ইসরায়েলের যে নিউক্লিয়ার বোম যে ওরা ডেভেলপ করেছে ওটার ব্যাপারে কোনো এখানে কারোর মাথা ব্যথা নেই। ইসরায়েল যে এখানে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির মেম্বার না, এটার ব্যাপারে নাই। এবং ইসরায়েল যে বহু বছর ধরে যেখানে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে টার্গেট করছে, নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে মেরে ফেলছে, এগুলোর কোনো বিচার হচ্ছে না। তো সুতরাং আপনি এবং ইরানকে যে স্যাংশনস দিয়ে এখানে পৃথিবী থেকে আলাদা করে বিচ্যুত করে রাখা হচ্ছে, এটাও কিন্তু পশ্চিমা বিশ্বের যে এখানে হচ্ছে একচোখা পলিসি, এটার একটা ইনডাইটমেন্ট। সো ইরানের লোকরা ওরা ডিটারমাইন করবে কি হবে। কিন্তু আমার একটা কথা যদি আপনি আমাকে সুযোগ দেন, আমার কেন জানি মনে হচ্ছে যে ইরানকে পুরোপুরি রেজিম চেঞ্জ হয়তো যুক্তরাষ্ট্র করতেও পারতো না, ওর জন্য সরাসরি মিলিটারি ইনভলভমেন্ট করতে হতো। ইরান বিশাল দেশ, পাহাড় দিয়ে ঘেরা, তো এখানে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হতো। কিন্তু আমার মনে হয় যে ইরানের যে সরকারকে
সাথে সাধারণ মানুষের মধ্যে একটা বিচ্ছিন্নতা ওরা আরো বাড়াতে চাচ্ছে এবং পরে আপনি হয়তোবা দেখতে পারবেন যে 10 থেকে 20 বছর পর ইরানে যদি সরকার পড়ে যায় বা এখানে ওরা হয়তোবা ইরান থেকে যে কুর্দিশ যে অংশগুলো আছে, টার্কিতে যে কুর্দিশ অংশ আছে, সিরিয়াতে যে কুর্দিশ অংশ আছে, ইরাক থেকে কুর্দিশ অংশ আছে, ওইটা নিয়ে পুরো একটা আলাদা একটা রাষ্ট্র হয়তো বানাতে পারে কুর্দিস্তান। কেন এই যুদ্ধের থেকে, এবং এটা কিন্তু 1920 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইলসনের কিন্তু একটা প্রপোজাল ছিল। এবং কুর্দি জনগোষ্ঠী কিন্তু আরবদের সাথে ভালো সম্পর্ক নাই, ওদের কিন্তু ইরানিয়ানদের সাথে ভালো সম্পর্ক নাই, কিন্তু পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক আছে। এবং যুক্তরাষ্ট্রের কি পলিসি অবজেক্টিভ আছে এটাও হচ্ছে বোঝার দুষ্কর, দেখতে হবে সামনে কি আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।